নমস্কার বন্ধুরা, রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিককে নিয়ে। আজকের গল্প শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও বিরাজ রহস্য। আমাদের কাছে তারানাথ তান্ত্রিকের জনপ্রিয়তা নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের রহস্য রোমাঞ্চকর গল্প, তারানাথ তান্ত্রিক ও বিরাজ রহস্য। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কিন্তু কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছে করে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্প একটা আবশ্যিক ব্যাপার। আজকে ছুটির দিনটা সকাল থেকেই মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন একটা তেজও নেই। দুপুরের পরেই কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে এলো। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। বিশেষ করে কলকাতায় বৃষ্টি মোটেই একটা উপভোগ্য জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছাতেই পারবো না, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশেই থমকে আছে। গলির মোড়ে সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিংশ নিচ্ছি, পিছন থেকে কে যেন বলে উঠল, এই যে, আর তুমিও এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী এসে হাজির। সে একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দেয়, কি বলো? তা তুমি তো তারানাথের গল্প বিশ্বাসই করো না, তাহলে আসো কেন? কিশোরী বলল, হ্যাঁ, কে বললো বিশ্বাস করি না? ওই যে গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে ওসব তো তারানাথকে উস্কে দেবার জন্য। চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলোই কিন্তু বেরিয়ে আসে। তা যাই হোক, চলো, আর দেরি করে লাভ নেই। ওই দেখো জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারা দিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরের দিকেই তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে তারানাথ পিছন ফিরে তাকালো, বলল, এই যে তোমরা, বসো বসো, তোমাদের কথাই ভাবছিলাম, এমন একটা দিন। সবাই মিলে সেই নড়বড়ে তক্তপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল, বুঝলে? এই রকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে একসাথে আম বাগানে দৌড়াতাম। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপ ঢাপ আম পড়তে শুরু করত, আর আম কুড়োতে কুড়োতে বৃষ্টিও এসে যেত। এক কোচর আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে আমরা বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। তারপর বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জমিয়ে খাওয়া, তাই যেন মধুর মতো লাগতো। না, সেসব দিন আর ফিরবে না। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মারা যায়। সে বলল, আগে আপনার পুরানো অভিজ্ঞতা থেকেই আজ একটা গল্প বলুন না। আরে বলবো বলবো,
আগে একটু চা হোক। তারানাথ উঠে ভিতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তপোষে জমিয়ে এসে বসল। বলল, কলকাতার বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আহা, আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে। তবু মোটের উপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো এই পৃথিবীতে। আবার আম কুড়োতে যাব ওই ঝড়ের দিনে। খেলা করব মায়ের কোলে। সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। কিশোরী স্পষ্টতই উসখুস করতে লাগলো। বাইরে ঝমঝম বৃষ্টি নেমেছে, ঘরের ভিতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে আমরা তিনটে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময় ভিতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই, তাই তো? আচ্ছা বেশ, আজকের একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। গল্পটা শোনো তবে। পাশিংশ ধরিয়ে তারানাথ গল্প বলা শুরু করলো। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50খানা পাত পড়ত। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারেই থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। এই রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না। বোধহয় ক্লাস 3 কি ওই 4 অবধি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পিছনে জমি কুপিয়ে লাউ কুমড়োর চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ চিড়ে দিচ্ছেন। তীর অবসর সময় বলে তার কিচ্ছু ছিল না। সব সময় কিছু না কিছু করছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। রাঙা কাকার বিয়ে হয় আমার ছোটবেলাতেই। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হবার দরকারও হতো না। ওই যাই হোক, একটা খাবার সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘে জমি ওই রাঙা কাকার নামে লিখেই দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণী না চলার কথাও নয়। রাঙা কাকিমা কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে। সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন। সর্বদা হাসি মুখ, আর উঁচু গলায় তো কথা বলতেই জানেন না। এমন মানুষকে কেই বা না ভালোবাসবে। বাংলা বিহারের একেবারে প্রান্তে একটা ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগার সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সব চাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, ওই বছর 5-6 বয়স হবে। সেও কিন্তু কাকিমার বিষম ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়,
তার সঙ্গেই দুপুরবেলা শুয়ে গল্প শোনে। সারা দিন কাকিমার আঁচল ধরে পিছন পিছন ঘোরে। কাকিমা বলতেন বিরাজ নাকি আর জন্মে তার মেয়ে ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন। অবশ্য আসবার কথাও নয়। পাড়া গায়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চাল চলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানান রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পর পর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতলীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করবার আগে বিরাজ একবার বলল, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছা করছে, বিকেলে করে দেবে মা? কাকিমা বেশ রাগ করে বললেন, বকিস নে তো, যাও এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে? ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশেই বসে রইল। পুজো হয়ে যাবার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠেছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা, দেবে তো বিকালে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা, মেয়েদের এত খাই খাই করতে নেই। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যাম সুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গেছে। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। কিন্তু এ কি, জল কই? গেলাসটা ভর্তি যে শুধুই তালের বড়া, এবং সেগুলো সদ্য ভাজা, কারণ সেগুলো তখনও গরম রয়েছে। এই নিয়ে সেদিন খুব হৈ হৈ হয়েছিল। হবারই কথা, বন্ধ ঠাকুর ঘর কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজ হয়তো আগে থেকেই গেলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। তবে সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথমত, অত সকালে তাকে তালের বড়া ভেজে দেবেই বা কে? আর দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেবার সাহস তার হবে না। সে যুগে এসব মানামানি ছিল খুব। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর একটা কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কী বা একটা জিনিস যে যার জন্য বায়না করতে হবে। কিন্তু তখনকার দিনে পাড়া গাঁয়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসাবে গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদ থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে, ওবেলা হাট থেকে রামু এনে দেবে, রাত্রিরে খেও কেমন? মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, উফ বাবা, এতক্ষণে একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যানটা গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোটদি, ভাতে আজ তো আলু সিদ্ধ কে দিয়েছে বলতে পারো? কি খাবে?
ছোট কাকিমা অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে? আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে কিচকিচ করছে আলু। তা 10-12টা তো হবে। আবার হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এর পরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে। ছোট কাকা বৈষয়িকী কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়িতে থেকে কাজ ছেড়েই ফিরবেন। কাকা সদরে যাবার সময় 2 দিন বাদে এক বিকালে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল প্রায় রাত 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সেই রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন ওই বোধহয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে গেলেন, বললেন, এই বিরাজ, কোথায় যাচ্ছিস? বিরাজ কিন্তু প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পিছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতেই পাচ্ছে না। কাকিমা জোরে বকুনি দিয়ে বললেন, কি হয়েছে বল? কিন্তু বিরাজ সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থেকে বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাইয়ের একই প্রশ্ন, কি হয়েছে, অমন করছিস কেন? কিন্তু বিরাজ কেবলই বলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষ পর্যন্ত বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি কেমন তোর বাবা এসেছে। বাবা এলে ডাকতো না? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করতে করতে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো। কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, এই কে কে রে ওখানে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রিরে তোমরা সবাই জেগে কেন? বাবা বললেন, কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার ওই জ্যাঠতুতো বোনের বিয়ের বাজার করতে। বিরাজ তাকে বলল, জেঠু, আজ তুমি কোথাও যাবে না। সে কি রে, যাব না কেন? বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, থাক বরং, আজকের দিনটা থেকেই যাও। বিরাজের ব্যাপারটা তো জানোই।
অগত্যা বাবা থেকেই গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সেই ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট্ট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা ডেকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পাস বলতো? বিরাজ চুপ করেই ছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আ- আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যা এখন। এই দেখো, কাঁদছিস কেন? কাঁদার মতো কি বলেছি? এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকেই বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন মারা যাবার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটা। ছেলেরা দূরে দূরে নানান জায়গায় কাজকর্ম করে। তারা কোনোদিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাইয়ের এক্ষুনি গিয়ে বাড়ির দখল দেওয়া উচিত, নইলে সেটা বেদখল হয়ে যাবার সম্ভাবনাও আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবেট নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থীর শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন। বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন, আমি কদিন বাদেই চলে আসব, তোকে কত গল্প বলবো। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশি হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে? মা তো অবাক, বললেন, কই, সে তো আসেনি। তোকে কে বলল? কেউ বলেনি তো, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভিতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা? রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম কাকিমা আমার ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস? বৌমা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাবা, সব চুল সিঁদুরে মাখামাখি। বাবার মুখটা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, এই চুপ চুপ, কি দেখতে কি দেখেছিস ঘুমের ঘোরে? বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যেই বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখেলেই বা ক্ষতি কি। পরদিন বিকালে মেজো কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন।
কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রিরে ট্রেনে নেমে হেঁটে এসেছেন বাড়ি পর্যন্ত। চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ একদম বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। দাদা, আপনার বৌমাকে রেখে এলাম। মাত্র 3 দিনে জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা, আর সেটা হয়েছে আজ থেকে 1 সপ্তাহ আগে। রাঙা কাকা কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন, একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল পুজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটাই পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুর করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটি অখ্যাত শহরে ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলেই প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিষণ্ণ, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসেও না। কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই হলো এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগলো। রাঙা কাকা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গেলেন। যে মানুষটা হাতে কাজ না থাকলে ছটপট করত, সে সারা দিন বসে আছে ওই ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস আর দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাবার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারে তার কোনো উৎসাহ নেই। বাবাই তোড় জোর করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এলেন। তারপর কাকাকে জিজ্ঞাসা করলেন, এ টাকা দিয়ে কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইলেন। চুপ করে থাকলে তো চলে না বিশু, কপালে যা ছিল তো হয়েছে। এ ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা নিচু স্বরে বললেন, টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি কি, এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো। বৌমার আত্মা তৃপ্তি পাবে। শান্তভাবে রাঙা কাকা বললেন, বেশ তো, তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাবার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু যে ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো, রাঙা কাকার কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসাবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায়ই এই প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, সেটা বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানেই ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা
আর কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধ্যাবেলা ওই তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেবার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ মেজ কাকিমা বললেন, এই যা, তুলসীতলায় আলো দেখানো হয়নি তো। আমার আবার হাত জোড়া। যা তো মা বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসীতলায় দিয়ে আয়। একটু পরেই বাইরে উঠোন থেকে বিরাজের গলার চিৎকার ভেসে এলো, পর পর দুবার। কাকিমারা দৌড়ে গেলেন, কাকা জ্যাঠারাও ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে সারা উঠোনে। বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়েছিল। সবাই চুপ। বিরাজ তো মিথ্যা কথা বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা, কি যাতা বলছিস? অন্ধকারে ভুল দেখে থাকবি হয়তো। না জেঠু, আমি ঠিক দেখেছি। সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঢুকে গেল ঘরে। ঘর থেকে বেরিয়ে এলো? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালা টেনে দেখলেন। তারপর বললেন, হুম, তা কি করে হবে? এ তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুজিয়ে বিরাজকে ঠান্ডা করে ভিতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কাকিমা যেন বিরাজকে কি বলছেন। মা জিজ্ঞাসা করেছিলেন, কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস। কি? কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না, মুখ দেখতে পাই যে। খুব ব্যথা পেলে যেমন মুখ হয়, সেরকম। ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদেও শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি। গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনবার ক্ষমতাও সামান্য হয়েছে। ভূতের রোজা ঘণ্টা দুয়েক ধরে উঠোনে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হবার পর সেদিন বিকালেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন, আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই ওই যে কাকিমা যাচ্ছে। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো, হাতে একটা ডল পুতুল। মা কিন্তু বলা বাহুল্য দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। মা বিরাজকে আবার জিজ্ঞাসা করল, হাতে কি রয়েছে বললি? ডল পুতুল গো, সেই ছোটবেলায় যেমন তুমি আমায় কিনে দিয়েছিলে। ডল পুতুল হাতে কোনো এক মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করাও কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে সেটা ঠিক। নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম মিথ্যে
বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট কাকা আরেকজন ভালো রোজা আনাবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করল। না বাবা, গুণী নেনো না। কেন রে? রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, মাস 2-3 হয়তো কিচ্ছু হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড়ই বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলেরই গা সওয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্পটা তো তোমরা জানো। তান্ত্রিক সাধনার দিকে খুব মনও গিয়েছিল তখন। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পর উধাও হয়ে যাই। এই সময় মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারের শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র এবং কতগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। বড় দরের সাধক আমি হতে পারিনি, বুঝলে। কয়েকটা সাধারণ সিদ্ধাই তো পেয়েছিলাম মাত্র। সে যাই হোক, একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে ওই গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দেওয়া কিছুই নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যি খুবই সুন্দর হয়েছে। মাথায় বেশ লম্বা, ফর্সা ধপধপ করছে গায়ের রং, এক ঢাল কালো কোঁকড়ানো চুল আর টানা টানা চোখ। মেয়ের বিয়েতে খরচ না হবারই কথা। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা দাম্ভিক চালচলন থাকে। এই ভদ্রলোকের কিন্তু সেই সব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন, আর আশীর্বাদ করলেন 10 ভরির সেকেলের পাকা সোনার শুশুনি পাতা হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনের বৈশাখে বিয়ে হবে। ওদের কি একটা পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক বছরে না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে 24। তো আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলা চলে গেলেন। সঙ্গে আবার আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেই দিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুণ বিধ্বস্ত মুখ সেই রাঙা কাকিমার। বিরাজ কেঁদে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকি?
কি বলবে? কি কষ্ট তোমার? আর তার উত্তরে রাঙা কাকিমা দু হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। সেই হাতে ডল পুতুল, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতেই রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই যে বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এই রকম রাত বিরেতে চেঁচামেচি করে, তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে? পরে এই নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি একজন রোজা ডাকা হবে? সবার মতামত রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতারণী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়াগে বুজরুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে, তার খুব কষ্ট হয়। সেই যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে আমার মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছা করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধে হবে না। বামাবর্ত শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই। আর তার সঙ্গে মেশাতে হবে, না, তোমাদের কাছে এইসব বলা বৃথা। ওই যে দেখো কিশোরী কেমন হাসছে। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, না না, আমি অবিশ্বাস করে হাসছি না মোটেই। আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত। শুনলে হাসি পেয়ে যায় আর কি। আচ্ছা বেশ, একটা কথা জিজ্ঞাসা করি, বিরাজের এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত? তারানাথ বলল, দেখো, বিরাজ খুবই ভালো মিডিয়াম ছিল। তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্র প্রবল, এমন জাতিকার এটা হতেই পারে। তবে হবেই যে এমন কোনো কথা নেই। এর ভিতর আরও অনেক প্রভাব কাজ করে, তবেই হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে বলছে না, বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো যে আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। আমি বললাম, তা কি করে বোঝেন? দেখতে পান? হ্যাঁ, দেখতে তো পাই, তবে সব সময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। সেটা কীরকম? শোনো, যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয়, সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভিতর যেমন একটা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক করে বোঝাতে পারবো না। কিশোরী বলল, আচ্ছা যাই হোক, এবার গল্পটা বলুন। তারানাথ আবার শুরু করলো, আমি কবজের কথা তুলতেই বাবা বললেন, তুই তুই আবার কি কবজ দিবি? না না না, সে কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসেবের বাইরে রেখেছিল। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়, এই ধারণা প্রত্যেকেরই। বললাম,
আরে একবার দেখোই না, ফল না হয় খুলে ফেলে দিও। কিন্তু তাও বাবা বোধহয় রাজি হতেন না। কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা, ও দিক না কবজ, বিশ্বাসেও তো ফল হয়। অনেকে তো অনেক কিছু করলো, একবার ওরটা করে দেখি। 3-4 দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস 2 সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না, ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে। আর জানোই তো, গ্রামাঞ্চলে এইসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবচের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, এই দুজন লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছি, যা যা। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরের ঘরে এসে দেখি দুজন গেঁয়ে চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। আমি বললাম, হ্যাঁ বলুন, কি চাই? আগে আমরা চালপোতা থেকে এসেছিলাম। বেশ, কি দরকার বলুন। আগে আপনি একজন গুণী লোক। এ, আমাদের ওদিকে আপনার খুব নাম রটে গিয়েছে। আপনি ইচ্ছে হলে সবই তো করতে পারেন। তা বিপদটা কি? আপনারা কি চান সেটাই বলুন না। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতবার জন্য তাদের একটা কবজ করে দিতে পারি? এর জন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম, কিন্তু বুঝতে পারলাম এই সবে শুরু। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রিরে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী জিজ্ঞাসা করলো, কিন্তু এই ধরনের কবচ তো আপনি দিয়েই থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণভাবে হেসে বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন, মনে আসা সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবজ, গরু হারানোর মাদুলি দেওয়া, ওসব ভাবতেই পারি না। তারপর বিয়ে থা করলাম, সন্তানাদি হলো। সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করলাম। আর সেই থেকেই পতনের আরম্ভ। একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 9-10 মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ না হোক, মা খুবই খুশি হলেন। যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। তুই না এলে আমার বড় ফাঁকা ফাঁকা লাগতো। আমি অপ্রস্তুত একটু হাসলাম। কি আর বলার আছে, একমাত্র মাই শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা সন্তানকে দিতে পারে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলেও তাদের দোষ দিতে পারি না। আমি কী বা দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আর আকাশ থেকে পড়ে না। রাতে খাওয়ার সময় বাবা বললেন, তুই যে কবচটা দিয়ে গিয়েছিলি বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয় টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাবার পর বাবা বললেন, তা এই যে একটা বিদ্যে শিখেছিস, এটাও তো বাড়িতে বসে ব্যবহার করতে পারিস। ওই টাকার জন্য না নাই হলো, মানুষের ভালোর জন্য তো ব্যবহার করতে পারিস। বাড়িতে তোর মন বসে না কেন? চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনো দিন মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে
মুখুজ্জেদের বড় বাড়ির হলঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে, রাত 11টার ভিতর বিয়ে থা কুশণ্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করছে। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহলও থেমে এলো। ছেলে মানুষের আর কত রাতই বা জাগবে, এমনিতেই শরীর খাটাখাটনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি সেটাও টের পাইনি। ঘুমটা ভাঙল শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। এই ওঠ ওঠ ওঠ। আমি ব্যস্ত হয়ে উঠে বসলাম। বললাম, কি হয়েছে কি? বাবা পাংশু মুখে বললেন, বিরাজ আবার ওই রকম করছে। সে কি? এমন তো হবার কথা নয়। কি জানি, তুই কবচ দেওয়ার পর আর কখনো তো হয়নি। বাসরেও তো সবাই মিলে আমোদ আহ্লাদ করেছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল। এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গেছে, তুই একবার চল। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবারে এসে অবধি এই গন্ধটা আমি আর পাইনি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আমার সঙ্গে এসো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন। ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসর ঘরে। বললাম, আহা, এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি? এখানে কি করছিস? ওপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। এ কি, এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না, তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই যে এই বিপত্তি, সেটা ঠিক বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হয়ে যেতে পারে, বা শ্বশুরবাড়ির লোকজন নানান সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগেই বিরাজ ওটা খুলে রেখে গিয়েছিল। 8-10 মাস নিরুপদ্রবে কেটে যাওয়ায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। সত্যি বলতে কি, লজ্জা করাটা অসঙ্গত নয়, কারণ কবচটা চৌকো তক্তির মতো বেশ বড়। অত বড় জিনিসটা কারো না কারো চোখে পড়তেই তো পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, শিগগির যাও, আড়ালে ডেকে পড়িয়ে দাও। জামাইয়ের সামনে কিন্তু করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া তখন কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সেই কবচ খুলে না রাখে। বিকালে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, রওনা দেবার সব আয়োজনও সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্র্যাঙ্কে। সেটা রয়েছে বিরাজের ঘরে, তারা যাবার সময় সেটা নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনই, এমনকি বাবার মেজ কাকা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকাকে তো খুঁজে পাওয়া গেলই না। আশীর্বাদ করেই তিনি কোথায় যেন লুকিয়ে বসে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো
ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বার করে ভিতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কোটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভিতরে হাতড়ে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স তো ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু তো বাড়িতে কেউ নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়ি। ছাপগুলো খুবই ছোট ছোট হাতের, প্রায় ওই সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাবার পর এই নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে, তারপর সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাবার জন্য মনের মধ্যে তখন আমি উদ্গ্রীব হয়ে উঠেছি, বুঝলে। সারাটা দিন পথ হাঁটি, সন্ধ্যাবেলা কোনো মন্দিরে কিংবা গাছের তলায় রাতের আশ্রয় নেই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা বেশ ভালোই কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভিতর বসে মনে করলে বেশ একটা রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় ওই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট্ট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম। মুদি বলল, আগে ছোট রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম। বললাম, কি বললে? ছোট রামপুর? জি, কেন বাবু? ও না, কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরে ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এইখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানের জমি কোপাচ্ছেন, আর কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গেছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোতও কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অবধি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালা ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো নিভে এসেছে,
কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজেই রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করাই যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, সুতরাং ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে আর গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিত্রীর উপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারের সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখনি, বুঝলে? শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টের পাও না। না, শহরে জীবন নেই, বুঝলে? শরীর খুব ক্লান্তই ছিল। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই বা কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগোলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। তা ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে তাতে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটা। এতক্ষণে বুঝতেই পারিনি যে ঘরে আর একজন মানুষ আছে, কিন্তু লোকটা বসেই বা আছে কতক্ষণ। খালি গা, পরনে আধময়লা ধুতি, লম্বা চুল আর মুখে দাড়ি গোফের জঙ্গল। হঠাৎ আলো জ্বলায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়িটা ধরেই গিয়েছিল। গোটা দুই টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়েই প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, এই শ্মশানেই থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব সময় শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি? মরা পোড়াও? না, ও, তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এই ধরনের লোকেরা কম কথা বলে আর নিজেদের সম্বন্ধে কিছুই বলতে চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, একটা বিড়ি খাবে? না, বেশ মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহুরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তাই এ দেখছি বাক্য ব্যয়ে একেবারেই অনিচ্ছুক। লোকটার গলায় বা অমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? এমন চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তা তুমি কতদিন আছো এখানে? অনেক দিন। বেশ, তা অদ্ভুত কিছু দেখনি? বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না। একটু বিস্মিত হয়ে বললাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর
অন্ধকারের ভিতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো। অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পাড়ে। ওই যে ওই যেখানে রাঙামাটি ঢিবি মতো উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো। হুম, ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা। বউকে ভালোবাসতো কিনা। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা তো বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহকার্যের সাক্ষী? লোকটি কিন্তু বলেই চলল, কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাবার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাছে বৃষ্টি এসে পড়ে এই ভয়ে ডোমেরা পাশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্যে। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানে এসেই মরল। আমার আর কোনো সন্দেহই ছিল না। রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো। আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই কিনা এই লোকটার সঙ্গেই আলাপ। বললাম, খুব দুঃখের কথাই বটে, কিন্তু মানুষ তো মরেই। তাহলে বিশেষ করে এই ঘটনাটাই তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ কি এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে। বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠলাম। বললাম, কি কি বলছো কি তুমি? আ- আর এই কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার সময় পায়নি। কিন্তু ওই বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোরই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের। সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম। এবারে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম কি করে জানলে? কে তুমি? আর কোনো উত্তর নেই। আমি সাথে সাথেই দেশলাই জ্বালালাম, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেলাম না। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয়ই তাকে দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী কেউ কোথাও নেই। তাহলে সেই লোকটাই বা গেল কোথায়? ঠিক এই সময় এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোঁদা গুমো ভ্যাপসা গন্ধ, আর সেটাই ওই অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনাই একই সূত্রে গাঁথা।
রাঙা কাকিমার যন্ত্রণাকাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপর ছোট্ট ছোট্ট হাতের ছাপ, আর কাকিমার হাতে ডল পুতুলের মতো সেই সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, সে দেখতে পেত কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই এই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। আমি একাই বসে রইলাম সেই ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করলাম। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গে কি আরও একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? মানে একসঙ্গে করে দিতে পারবেন কি? পুরোহিত রাজি হলেন। কার নামে হবে, কি গোত্র, সেগুলো আমাকে জিজ্ঞাসা করলেন। পুরোহিতকে আমি রাঙা কাকার নামটাই বললাম। শুনছিলেন আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিরাজ রহস্য। বন্ধুরা, তারানাথ তান্ত্রিকের গল্প তো আমাদের সকলেরই মন জয় করে নিল। তাহলে আরও রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন বিভিন্ন স্বাদের গল্প। রোমাঞ্চ স্টেশনে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। গল্প শুনুন, ভালো থাকুন।